ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের রিডিং কন্টেন্টে। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় সিভিল মামলার বেসিক পদ্ধতি, কেস রেফারেন্স সহ। বইটির লেখক বিধান বিশ্বাস, অ্যাডভোকেট, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বইটির কভার মূল্য দেওয়া আছে 400 টাকা। আজকে আমরা দেখব সিভিল মামলার বেসিক পদ্ধতি, বইটির দ্বিতীয় অধ্যায়। তো চলুন শুরু করা যাক। সিভিল মামলার বেসিক পদ্ধতির দ্বিতীয় অধ্যায়। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দিবেন। এবং ইতিপূর্বে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক সিভিল মামলার বেসিক পদ্ধতির দ্বিতীয় অধ্যায়। মামলা দায়ের প্রসঙ্গে প্রথম ধাপ, আরজি দাখিল। মামলা কোনো ব্যক্তির বিরুদ্ধে অপর কোনো ব্যক্তির প্রতিকারের ক্ষেত্রে আদালতে দায়ের করা আবেদন। তামাদি আইন 1908 এর 2-11 ধারা অনুযায়ী মামলা বলতে কোনো আপিল বা দরখাস্ত বোঝায় না। মামলা দায়ের, ইনস্টিটিউশন অফ সুট। দেওয়ানি কার্যবিধির 26 ধারা মতে প্রত্যেকটি মামলা আরজি পেশ করে বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। উচ্চ আদালতের নজির, বিপরীত কোনো বিধান না থাকলে যে কার্যক্রম আরজি দ্বারা শুরু হয় না সেই কার্যক্রমকে কোনো মামলার হিসেবে গণ্য হবে না। AIR 1932, লাহোর 374। নোট, দেওয়ানি কার্যবিধির 26 ধারার বিধান অনুসারে মামলা দায়ের করার জন্য আরজি পেশ করতে হবে। উল্লেখ থাকলেও মামলা শব্দটির ব্যাখ্যা করা নাই। তবে দেওয়ানি কার্যবিধির 7 আদেশ অনুযায়ী আরজির বিষয়ে আলোচনা করা হয়েছে। আরজি প্লেন্ট, দেওয়ানি কার্যবিধি 1908 এর 7 আদেশ অনুযায়ী আরজির বিষয়ে উল্লেখ করা হয়েছে। উক্ত আদেশে মোট 18টি বিধি রয়েছে। যে সকল বিষয় আরজিতে উল্লেখ করতে হবে তা অত্র আদেশের বিধি 1 অনুসারে নিম্নে দেওয়া হলো। ক, যে আদালতে মামলা দায়ের করা হচ্ছে তার নাম। খ, বাদীর নাম, পরিচয় ও বাসস্থান। গ, বিবাদীর নাম, পরিচয় ও বাসস্থান যতদূর জানা যায়। ঘ, বাদী বা বিবাদী নাবালক বা মানসিক বিকারগ্রস্ত হলে সে মর্মে বিবৃতি। উম, যে সকল ঘটনার দরুন মামলার কারণ উদ্ভব হয়েছে সে সময় তা হয়েছে। চ, আদালতে এখতিয়ার রয়েছে বলে যা প্রতীয়মান হয় তদ্রূপ তথ্য। স, বাদী যে প্রতিকার দাবি করে। বর্গের জ, যে ক্ষেত্রে বাদী তার আংশিক পারস্পরিকভাবে পরিশোধ রাজি হয়েছে বা অর্জন করেছে সেক্ষেত্রে দাবির সেই অংশ অনুরূপভাবে পরিশোধ বা বর্জন করা হয়েছে। এবং ঝ, আদালতের এখতিয়ারে আদালতের ফি নির্ধারণের জন্য মামলার বিষয়বস্তু মূল্য সংক্রান্ত বিবৃতি। উচ্চ আদালতের নজির, মামলার কারণ বলতে আরজিতে বর্ণিত তারিখ বোঝায় না, সমস্ত ঘটনা বর্ণনা করতে হবে যা হতে কারণ উদ্ভব হয়। 47 DLR 163। দাবিকৃত প্রতিকার আরজিতে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। এখতিয়ারের উপর ভিত্তি করে মামলাকে শ্রেণীভুক্ত করা হয় যা আরজির অংশ। 2002 BLD 41। মোকদ্দমা দায়ের, দেওয়ানি কার্যবিধি 1908 এর 4 আদেশ অনুযায়ী মোকদ্দমা দায়েরের বিষয় উল্লেখ করা হয়েছে। উক্ত আদেশে মোট 2টি বিধি রয়েছে। আরজি দ্বারা মোকদ্দমা রুজু করতে হবে। দেওয়ানি কার্যবিধি 1908 এর 4 আদেশের 1 বিধি অনুযায়ী আরজি দ্বারা মোকদ্দমা রুজু করতে হবে বিষয়ে বর্ণিত হয়েছে। উক্ত বিধি মতে প্রত্যেকটি মোকদ্দমা আরজি উপস্থাপনের মাধ্যমে দায়ের করতে হবে। একটি মোকদ্দমায় যতজন বিবাদী থাকবে আরজির ঠিক ততগুলো কপি আদালতে দাখিল করতে হবে। মোকদ্দমার নিবন্ধন বহি, দেওয়ানি কার্যবিধি 1908 এর 4 আদেশের 2 বিধি অনুযায়ী মোকদ্দমার নিবন্ধন বহির বিষয়ে বর্ণিত হয়েছে।
উক্ত বিধি মতে প্রত্যেক আদালতে দেওয়ানি মোকদ্দমার নিবন্ধন বহি নামে একটি খাতা থাকবে এবং প্রত্যেক মোকদ্দমার বিবরণ উক্ত খাতায় লিপিবদ্ধ করতে হবে। প্রতি বছর আদালতে আর্জি গ্রহণের ক্রমানুসারে উক্ত খাতায় লিপিবদ্ধ বিবরণগুলো ক্রমিক সংখ্যা দিতে হবে। আর্জি দাখিল। আর্জি দাখিলের বিষয় সিভিল রুল অ্যান্ড অর্ডারের ভলিউম 1 এর 47 থেকে 55 বিধিসমূহ অনুসরণ করতে হবে। আর্জি যথাযথ নিয়মে প্রস্তুত করার পর আদালতে মামলাটি দায়ের করতে হবে। ওই আদালতের সেরেস্তাদারের নিকট আর্জি দাখিল করতে হবে। সিআরও ভলিউম 1 এর 47 বিধি অনুসারে সেরেস্তাদার অথবা তার অনুপস্থিতিতে সেরেস্তাদার হিসেবে কর্মরত আর্জি গ্রহণ করার জন্য ক্ষমতাপ্রাপ্ত হবেন। সেরেস্তায় আর্জি দাখিলের পর সেরেস্তাদার ভলিউম সিআরও ভলিউম 1 এর 55 বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার হয়েছে কিনা তা দেখার জন্য পরীক্ষা করবেন। আর্জি পরীক্ষাকারী কর্মকর্তা যে কোনো কারণে আর্জি ফেরত বা অগ্রাহ্য হওয়া উচিত মনে করলে তা আসীন বিচারকের নিকট উল্লেখ করবেন। তাই ওই বিষয়ে বিচারক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সিভিল রুল অ্যান্ড অর্ডার ভলিউম 1 এর বিধি 54 অনুযায়ী আর্জি দাখিলের সাথে সাথেই তার উপর রুজুর তারিখ সিলমোহর যুক্ত করতে হবে। কোর্ট ফি এন্ট্রি করা। সেরেস্তাদার কর্তৃক স্বাক্ষর ও সিল দেওয়ার পর আর্জিতে কোর্ট ফি এন্ট্রি করতে হবে। উক্ত কোর্ট ফি এন্ট্রি করার জন্য আর্জিটি এজলাসে নিয়ে যেতে হয় এবং যে কর্মচারী বা কর্মকর্তা এন্ট্রি করার দায়িত্বে থাকেন তাকে দিয়ে উক্ত কোর্ট ফি এন্ট্রি করাতে হবে। ফি হ্রাস, মওকুফ বা স্থগিতের ক্ষমতা। দ্য কোর্ট ফি অ্যাক্ট 1817 এর 35 ধারায় ফি হ্রাস, মওকুফ বা স্থগিতের বিষয়ে বর্ণিত আছে। উক্ত ধারার 1 উপধারা মতে সরকার সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে বা যেমন উপযুক্ত মনে করবেন এরূপ শর্ত বা নিয়ন্ত্রণ সাপেক্ষে বিভিন্ন সময়ে সরকার সমগ্র বাংলাদেশ বা তার কোনো অংশের জন্য এই আইনে সংযুক্ত প্রথম ও দ্বিতীয় তফসিল অনুসারে সকল বা তার মধ্যে যে কোনো ফি প্রদান মওকুফ, হ্রাস বা স্থগিত করতে পারবেন এবং একই প্রকারে উক্ত আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারবেন। উক্ত ধারার 2 উপধারা মতে 1 উপধারায় স্থগিতকৃত যে কোনো ফি আদায়ের জন্য সরকার বিভিন্ন সময় বিধি প্রণয়নের মাধ্যমে পদ্ধতি নির্ধারণ করতে পারবে এবং এই লক্ষ্যে এরূপ ফি সরকারি পাওনা হিসেবে আদায়ের জন্য নির্দেশ প্রদান করতে পারবেন। সেরেস্তাদারের নিকট পুনরায় প্রেরণ। এজলাস থেকে কোর্ট ফি এন্ট্রি করার পর পুনরায় আর্জিটি সেরেস্তাদারের নিকট উপস্থাপন করতে হয়। তারপর সেরেস্তাদার মামলার নম্বর ও তারিখ লিপিবদ্ধ করেন। আর্জি গ্রহণে বিচারকগণ ও সেরেস্তাগণের দায়িত্ব। আর্জি গ্রহণান্তে গ্রহণকারী কর্মকর্তা দেওয়ানি কার্যবিধির সিভিল রুল অ্যান্ড অর্ডার ভলিউম 1 এর সংশ্লিষ্ট বিষয় অনুসারে যে সমস্ত বিষয়সমূহ নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে আর্জি পরীক্ষা করবেন তা নিম্নে উল্লেখ করা হলো, যথা: 1. মামলার বিষয়বস্তুর যথাযথ মূল্যায়ন হয়েছে কিনা। 2. দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 1 থেকে 4 এবং 6 থেকে 8 বিধান অনুযায়ী মামলার কারণ উদ্ভব, দাবি অনুসারে প্রতিকার ও হেতুসমূহ সহ অন্যান্য সম্পর্কযুক্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা। 3. দেওয়ানি কার্যবিধির 6 আদেশের 14 থেকে 15 অনুযায়ী সত্যপাঠ যুক্ত করা, প্রতিপালিত ও স্বাক্ষরযুক্ত কিনা তা ডাক ঠিকানা দেওয়া হয়েছে কিনা। 4. দেওয়ানি কার্যবিধির 7 আদেশের বিধি 9 এর 1 অনুসারে প্রয়োজনীয় সংখ্যক আর্জির কপি, সমন, নোটিশ এবং তলবানা যথাযথভাবে দাখিল করা হয়েছে কিনা। 5. মামলার বিষয়বস্তু মূল্যমান অনুসারে কোর্ট ফি স্ট্যাম্পের বিধান অনুসারে প্রদত্ত কোর্ট ফি স্ট্যাম্প সঠিক কিনা। 6. আর্জির সাথে যদি কোনো কাগজপত্র বা দলিলাদি দাখিল করা হয় তবে তা দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 9 এর 1 এবং 9 এর 4 অনুসারে নির্ধারিত ফরমের সাথে সংযুক্ত করে দাখিল করা হয়েছে কিনা। 7.
আরজিতে উল্লেখিত দাবির সপক্ষে দালিলিক প্রমাণাদি দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 14 বিধি অনুসরণ করে দাখিল করা হয়েছে কিনা। 8. নাবালক ও নাবালিকা বাদী বা বিবাদী হিসেবে শ্রেণীভুক্ত থাকলে অভিভাবক নিযুক্তের উদ্দেশ্যে দেওয়ানি কার্যবিধির 32 আদেশের বিধি 1 ও 3 অনুসারে প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন ও অভিভাবকের উপযুক্ততা সম্পর্কে হলফনামা সহকারে আবেদন দাখিল করেছে কিনা। 9. মামলাটি আদালতের স্থানীয় আর্থিক এখতিয়ারভুক্ত কিনা। 10. আরজির সাথে ওকালতনামা সিভিল রুল অ্যান্ড অর্ডারের বিধি 821, 822-এর 4 এবং বিশেষ করে 822-এর 6 বিধির বিধান অনুসরণ করে সম্পাদন ও অ্যাডভোকেট কর্তৃক গৃহীত হয়েছে কিনা। আরজি যথাযথভাবে দাখিল হওয়ার পর ক্রমিক নম্বর প্রদান এবং সংযুক্ত স্লিপে একই নম্বর প্রদান করে তা পক্ষকে তাৎক্ষণিকভাবে প্রদান করতে হবে। আরজির সাথে দাখিলকৃত সকল প্রকার কাগজে এই নম্বর প্রদান করতে হবে এবং নির্ধারিত ফর্মে বাধাইকৃত রেজিস্টারে মামলার নম্বর অন্তর্ভুক্ত করতে হবে। ফাইলিং রেজিস্টারে এবং সাধারণ রেজিস্টারে মামলার নম্বর একই হবে। আরজি ফেরত রিটার্ন অফ প্লেন্ট দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 10 বিধি অনুযায়ী আরজি ফেরতের বিষয় বর্ণিত রয়েছে। উক্ত বিধিমতে মামলার যে কোনো পর্যায়ে প্রকৃতপক্ষে যে আদালতে মামলা দায়ের করা উচিত ছিল ওই আদালতে আরজি দাখিল করার জন্য তা ফেরত দেওয়া যাবে এবং আরজি ফেরত দেওয়ার সময় বিচারক উহার উপর আরজি দাখিলের ও ফেরত দেওয়ার তারিখ, দাখিলকারক পক্ষের নাম এবং তা ফেরত দেওয়ার কারণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি লিপিবদ্ধ করবেন। উচ্চ আদালতের নজির আঞ্চলিক এখতিয়ার না থাকলে উপযুক্ত আদালতে দাখিলের জন্য আরজি ফেরত দিতে হবে। 45 ডিএলআর 662 মামলার নথি এক ফাইল হতে অন্য ফাইলে নেওয়া হলে মামলার প্রকৃতি পরিবর্তন হয় না। 46 ডিএলআর 106 নোট এখতিয়ারবিহীন আদালতের ভুলবশত মামলা দায়েরের ফলে আরজি ফেরত প্রদান করা হয়। উপযুক্ত আদালতে পুনরায় দাখিল করার জন্য সরল বিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়েরের ফলে যে সময় নষ্ট হয় সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা প্রসঙ্গে তামাদি আইন 1908-এর 14 ধারা উল্লেখ করা হয়েছে। উচ্চ আদালতের নজির সরল বিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে মামলা চললে যে সময় তার জন্য ব্যয় হয় তা তামাদি মেয়াদ গণনা হতে বাদ যাবে। 34 ডিএলআর এডি 358 আরজি প্রত্যাখ্যান রিজেকশন অফ প্লেন্ট দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধিতে আরজি প্রত্যাখ্যানের বিষয় বর্ণিত আছে। উক্ত বিধির বর্ণিত মতে কতিপয় কারণে আরজি প্রত্যাখ্যান হতে পারে, যথা ক আরজিতে মামলার কারণ উল্লেখ না করলে, খ আরজিতে দাবিকৃত প্রতিকারের মূল্য কম উল্লেখ করলে এবং আদালতের নির্দেশ মতে নির্ধারিত সময়ের মধ্যে বাদী সংশোধন না করলে, গ আরজিতে দাবিকৃত প্রতিকারের মূল্য সঠিক উল্লেখ করলেও যদি আরজিটি কম মূল্যমানের স্টাম্পযুক্ত কাগজে লেখা হয় এবং আদালতের নির্দেশ মতে নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনে স্টাম্প সরবরাহ না করলে, ঘ মামলাটি তামাদি আইন বা অন্য কোনো আইন দ্বারা বারিত হলে, তবে শর্ত থাকে যে মামলার মূল্য নির্ধারণ, সংশোধন বা প্রয়োজনীয় স্টাম্প কাগজ সরবরাহের জন্য আদালত কর্তৃক যে সময় নির্ধারণ করা হয় তা কোনো ক্রমেই 21 দিনের বেশি হবে না। উচ্চ আদালতের নজির দেওয়ানি কার্যবিধি আদেশ 7-এর 11 বিধির অধীনে দরখাস্ত বিবেচনার ক্ষেত্রে আরজিতে বর্ণিত নালিশ পর্যবেক্ষণ করতে হয়। মামলার অন্যান্য পরিস্থিতি বিবেচনা করার কোনো সুযোগ নাই। 11 বিএলটি এডি 157 যে ক্ষেত্রে নালিশের কারণের অস্তিত্ব সাক্ষ্য পেশ করার মাধ্যমে নিষ্পত্তি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আরজি প্রত্যাখ্যান করা যায় না। 66 ডিএলআর এডি 80 আরজি খারিজের সময় আদালত আরজি ব্যতীত অন্য কোনো দলিল বিবেচনায় নেবেন না। 53 ডিএলআর এডি 62 তামাদি বিষয়টি ঘটনাগত এবং আইনগত বিধায় শুধুমাত্র সাক্ষ্য গ্রহণের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য। 50 ডিএলআর এডি 99 ইহা প্রতিষ্ঠিত যে একটি আরজি প্রত্যাখ্যান
করা যাবে দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধি অনুসারে, শুধুমাত্র আরজি অধ্যয়ন করে, অন্য কোনোভাবে নয়। 8 বিএলটি 286 রেস জুডিকাটার বিষয়টি ঘটনা এবং আইনের সংমিশ্রণ, তাই সাক্ষ্য প্রয়োজন। আরজি প্রত্যাখ্যান করা যাবে না। 2016 বিএলসি এডি 218 পক্ষদোষের ক্ষেত্রে এই বিধিটি প্রযোজ্য হবে না। 66 ডিএলআর এডি 80 নোট: দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধি অনুসারে 4টি কারণ উল্লেখ করা হয়েছে, তবে এই 4টি কারণ ব্যতীত আরও একটি কারণ আরজি প্রত্যাখ্যানে করা যায়, তা হলো সময় দেওয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে এর বিধান পালন না করা। অবিভক্ত ভারতের কলকাতা হাইকোর্ট কর্তৃক 1928 সালের 7 আদেশের 9-1 ক যুক্ত করে বিধান দেওয়া হয়েছে যে আদালত কর্তৃক নির্ধারিত বা বর্ধিত সময়ের মধ্যে বাদীকে অবশ্যই বিবাদীগণের উপর সমন জারির রিকুইজিট ফি দাখিল করতে হবে, অন্যথায় আরজিটি বাতিল করা যাবে। এই 9-1 ক বিধি আমাদের দেশের দেওয়ানি কার্যবিধিতে সন্নিবেশিত করা হয়নি, তবে তা আমাদের জন্য প্রযোজ্য মর্মে মাননীয় আপিল বিভাগ কর্তৃক মামলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 1985 বিএলডি এডি 179। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব